গ্রামের শেষ সীমানায় এক বিশাল প্রাচীন বটগাছ, তার অজস্র ঝুড়ি মাটিতে নেমে এসেছে। গাছের মাঝখানে একটি বিশাল কোটর, যাকে অর্জুনবাবু পরম মমতায় একটি ঘরে রূপ দিয়েছেন। লতা পাতা, বাঁশ আর মসৃণ কাঠ দিয়ে তৈরি সেই ছোট ঘরটি দেখতে অনেকটা স্বপ্নের মতো। চারিদিকে পাখির কলকাকলি আর শান্ত বাতাস। আজ বড় সুন্দর বাতাস দিচ্ছে, তাই না? তোর এই শীতল ছায়ায় বসলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। লোকে বলে আমি একা, কিন্তু ওরা জানে না তুই তো আমার পুরো একটা পরিবার। অর্জুন দাদু, তুমি আবার এই গাছের সাথে কথা বলছো? মা তো বলে গাছ কথা বলতে পারে না। তোর মা হয়তো শুনতে পায় না রে দিদি ভাই, কিন্তু সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণের ভেতরেই একটা ভাষা দিয়ে রেখেছেন। এই যে দেখছিস ঘরটা, এটা তো আমি বানাইনি। বিধাতা এই কোটরটা তোর দাদুর জন্যই তৈরি করে রেখেছিলেন, আমি শুধু একটু সাজিয়ে নিয়েছি। বাহ দাদু, তোমার ঘরের ভেতরে তো অনেক পাখির ছানা। তোমার ভয় লাগে না একা থাকতে? ভয়ের কি আছে? এই বটগাছটাই তো আমার পরম আত্মীয়। ঝড়ের রাতে যখন চারিদিকে হাহাকার ওঠে, তখন এই বড় বড় ডালগুলো আমায় আগলে রাখে। শহরের সেই ইটের দেয়ালের ঘরে আমি প্রাণ পেতাম না, কিন্তু এখানে প্রতিটা পাতায় আমি প্রাণের স্পন্দন পাই। দূর থেকে মিথিলার ডাক শোনা যায়। সে রানীর সন্ধানে এদিকেই আসছে, চোখে মুখে কিছুটা ভয় ও সংশয়। রানী, ও রানী, কোথায় গেলি তুই? আবার ওই পাগলা দাদুর কাছে গেছিস? ওদিকে আসিস না বলেছি না? মা দেখো, দাদুর ঘরটা কত সুন্দর। চল এখান থেকে। লোকে ঠিকই বলে অর্জুনবাবু লোকটা পাগল। গাছের কোটরে কোনো মানুষ থাকে, আর এই গাছটা কেমন যেন ভুতুড়ে। চল বাড়িতে চল। মা মিথিলা, গাছটা ভুতুড়ে নয়, ওটা জীবন দেয়। বিধাতার এই দানকে ভয় পেও না মা। মিথিলা কথা না বলে রানীকে নিয়ে চলে যায়। অর্জুনবাবু আবার স্থির চোখে গাছের মগডালের দিকে তাকিয়ে থাকেন, যেখানে এক ঝাঁক পাখি কিচিরমিচির শব্দে তার ঘরের উপর ফিরে আসছে। সৃষ্টিকর্তা, তুমি আমায় এক অনন্য নীড় দিয়েছ। তোরা কি খেয়াল করেছিস, কাল মাঝরাতে ওই বটগাছটার দিক থেকে কেমন যেন একটা অদ্ভুত কান্নার শব্দ আসছিল? আমি তো পরশু রাতে দেখলাম গাছের কোটরে নীলচে রঙের আলো জ্বলছে। অর্জুন বুড়োটাকে দেখলেই তো আমার গা ছমছম করে। সারা দিন বিড়বিড় করে গাছের সাথে কি কথা বলে কে জানে। কিন্তু আমার মেয়ে রানী তো প্রায়ই ওখানে যায়। ও বলে দাদু নাকি খুব ভালো মানুষ, পাখির ছানাদের খাবার দেন। আরে সিধু, তুই এখনো বাচ্চা। ওই বুড়োটা আসলে আস্ত একটা পাগল। আর এই গাছটা, ওটা সাধারণ কোনো গাছ নয়, ওটা একটা অভিশপ্ত জায়গা। বিধাতা যখন এই পৃথিবীতে অমঙ্গল পাঠান, তখন এই রকম পুরনো জরাজীর্ণ জায়গাতেই তা বাসা বাঁধে। ওই পাগলা বুড়োটা অলৌকিক কিছু ঘটিয়ে গ্রামের ওপর বিপদ ডেকে আনবে। ঠিক বলেছিস মহেশ। কাল রাতে যখন আমি ফিরছিলাম, দেখলাম অর্জুনবাবু অন্ধকারের মধ্যে মগডালের দিকে তাকিয়ে হাত নাড়ছেন। মানুষ কি আর ওরকম করে? রাত বাড়ছে মহেশ, তোমরা ঘরে যাও। বাতাসটা আজ অন্য রকম বইছে, কাল হয়তো বৃষ্টি হবে। সৃষ্টিকর্তার দয়ায় প্রকৃতি আজ খুব শান্ত। আমাদের চিন্তা আপনাকে করতে হবে না দাদু। আপনি নিজের ঘর আর ওই অভিশপ্ত গাছ সামলান। গ্রামে কোনো আপদ এলে কিন্তু আপনাকে ছাড়ব না। যাকে তোমরা অভিশাপ বলছো, সে আসলে হাজারো প্রাণের আশ্রয়। রাত হলে ডানা ঝাপটানোর শব্দকে কান্না মনে করো না ভাই, ওগুলো আসলে পাখিদের ঘুম পাড়ানি গান।
দেখলে সিধু কিরকম ঘোরানো কথা? এই পাগল আর এই অপয়া গাছ দুটোই আমাদের গ্রামের জন্য আপদ। এদের বিদে না করলে গ্রামের শান্তি ফিরবে না। দুপুরবেলা গ্রামের প্রান্তরে রোদের খেলা। বিশাল বটগাছটি আজ যেন আরো বেশি সবুজ দেখাচ্ছে। রানী তার হারানো বল খুঁজতে খুঁজতে গাছটির খুব কাছাকাছি চলে এসেছে। হঠাৎ সে থমকে দাঁড়ায়। ওপর থেকে একটা মৃদু গুনগুন শব্দ আর পাখিদের কিচিরমিচির ভেসে আসছে। লোকে বলে গাছে ভূত আছে, কিন্তু শব্দগুলো তো ভুতুড়ে নয়। দাদু একা একা কি করছেন ওখানে? এই তো লক্ষ্মী সোনা, আর একটু খেয়ে নে। তোদের মা খাবার খুঁজতে গেছে, এখনই চলে আসবে। দাদু, আপনি এদের সাথে কথা বলছেন? এরা কি আপনার কথা বোঝে? আরে রানী দিদি ভাই, আয় ভেতরে আয়। এরা মানুষের কথা না বুঝলেও মনের ভাষা ঠিক বোঝে। বিধাতা এদের মুখ ফুটে কথা বলার ক্ষমতা না দিলেও শোনার ক্ষমতা দিয়েছেন। মা আর মহেশ কাকা তো বলে আপনি পাগল। তারা বলে এই গাছটা অভিশপ্ত। আপনি কেন এই কোটরে থাকেন দাদু? ভয় লাগে না? পাগলামিটা কি জানিস? এই বিশাল সৃষ্টিকে ভালো না বাসাই হলো আসল পাগলামি। এই যে ছোট্ট ছানাগুলো দেখছিস, এদের জীবন বাঁচানোর আনন্দ যে কি তা যারা বোঝে না তারাই আমায় পাগল বলে। আর ভয়, সৃষ্টিকর্তার দয়ায় এই গাছটা আমার মাথার ওপর ছাতা হয়ে আছে। এ তো অভিশপ্ত নয়, এ হলো আশীর্বাদ। এরা কত নরম। দাদু, রাতে যে শব্দ হয় সেটা কি এদেরই? হ্যাঁ রে, রাতে যখন ঠান্ডা বাতাস বয় তখন ওরা ডানা ঝাপটায়, গান গায়। লোকে সেটাকে ভয় পায়। আমি আর ভয় পাবো না দাদু। কাল থেকে আমি তোমার জন্য বাড়ি থেকে একটু চাল নিয়ে আসব, এই পাখিদের জন্য। তুমি কিন্তু আমাকে তোমার ঘরের ভেতরটা দেখাবে। নিশ্চয়ই দেখাবো দিদি ভাই। তুই এলি, আমার ঘরটা আজ আরো আলোকিত হলো। গ্রামের গোয়াল ঘরের সামনে সিধুর একটি গরু অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছে। গ্রামের আরও কয়েকজনের গবাদি পশুও অসুস্থ। চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ। মহেশ এই সুযোগটি কাজে লাগানোর জন্য সেখানে উপস্থিত হয়। দেখেছো সিধু, আমি আগেই বলেছিলাম ওই বুড়োটা আর ওর অভিশপ্ত বটগাছ আমাদের গ্রামের সর্বনাশ ডেকে আনবে। আজ গবাদি পশুর এই দশা, কাল দেখবি মানুষের মরক শুরু হবে। কি জানি ভাই, ডাক্তার ডাকলাম, ওষুধ দিলাম, কিন্তু কিছুতেই তো কাজ হচ্ছে না। বিধাতা কেন আমাদের উপর এমন কোপ দিলেন? মহেশ ঠিকই বলছে। ওই গাছটার বয়স কয়েকশো বছর। ওটাকে ওভাবে খুঁচিয়ে ঘর বানানো ঠিক হয়নি। অর্জুন বাবু আসার পর থেকেই তো যত অলক্ষণে কাণ্ড ঘটছে। এটা বিধাতার ইশারা। ওই অপয়া গাছটা আমাদের গ্রামের অমঙ্গলের মূল। আমরা যদি ওটা কেটে না ফেলি তবে গ্রাম উজাড় হয়ে যাবে। ওই পাগলা বুড়োটা আসলে কোনো তুকতাক করছে। ওকে উচ্ছেদ করতে হবে আর গাছটা গোড়া থেকে কেটে ফেলতে হবে। মহেশ, অকারণে ভয় ছড়িও না। পশুরা অসুস্থ হয়েছে দূষিত জলের কারণে, এই গাছের জন্য নয়। বিধাতা কোনো গাছকে অমঙ্গলের প্রতীক করে সৃষ্টি করেননি। গাছ তো আমাদের পরম বন্ধু। আপনি চুপ করুন, আপনার জ্ঞান দিতে হবে না। আপনি আমাদের ধর্ম ঘেঁষা মানুষের ভয় বুঝবেন না। আপনি নিজের তল্প গুছিয়ে নিন। কাল সকালেই আমরা কুড়াল নিয়ে আসছি। ওই গাছও থাকবে না আর আপনার আস্তানাও থাকবে না। গাছটা কাটলে গ্রামের ক্ষতি তোমরা আটকাতে পারবে না, বরং বাড়িয়ে দেবে। এই মহাবৃক্ষটি কত প্রাণ বাঁচিয়ে রেখেছে জানো? দেখলে তো কেমন পাগলের মতো প্রলাপ বকছে। সিধু, দেবেন, তোরা তৈরি থাকিস। কাল সকালেই এই আপদ বিদে করতে হবে। সিধুর উঠোন। রাত থমথম করছে।
সিধু একটি পাথরে তার কুড়ালটি শান দিচ্ছে। পাশে বসে আছে দেবেন। তাদের চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। বুঝলি সিধু, মহেশ কিন্তু ঠিকই বলেছে, কাল ভোরেই আমাদের কাজ শুরু করতে হবে। এই কুড়ালটা যেন ঠিকঠাক কাজ করে, অর্জুন বাবুকে ওখান থেকে সরাতেই হবে। জানি না রে দেবেন, ঠিক করছি কিনা। গাছটা অনেক পুরনো, বিধাতা জানেন এর শেষ কোথায়, কিন্তু গরুর পালের এই দশা দেখে মাথা কাজ করছে না। তোমরা কি সত্যি গাছটা কাটবে? লোকে বলে ওই গাছে কত পাখির বাসা, আর অর্জুনবাবু লোকটা তো কারো কোনো ক্ষতি করেনি। বৌদি, আপনি জানেন না, ওই বুড়ো তুকতাক জানে। পশুদের এই মরক কি এমনি এমনি হচ্ছে? অভিশাপ না লাগলে এমন হয় না। বাবা, তুমি কি অর্জুন দাদুর ঘরটা ভেঙে দেবে? দাদু তো খুব ভালো মানুষ। তুই বুঝবি না মা, গ্রামের মঙ্গলের জন্য এটা করতেই হবে। তুই সরে যা। কেন বুঝবো না? দাদু আমাকে দেখিয়েছেন কেমন করে পাখির ছানারা ওখানে বড় হয়। তিনি তো সবাইকে ভালোবাসেন। তিনি বলেন সৃষ্টিকর্তার সবচেয়ে বড় দান হলো এই গাছ। বাবা, অর্জুন দাদু পাগল নন, তিনি প্রকৃতিকে ভালোবাসেন। তোমরা কেন তাকে ঘর ছাড়া করতে চাইছো? রানী, তুই কি সত্যিই ওখানে কোনো ভুতুড়ে কিছু দেখিসনি? না বাবা, আমি দেখেছি পাখির মা তার সন্তানদের খাবার দিচ্ছে। আমি দেখেছি দাদু পরম মমতায় গাছের সেবা করছেন। সেখানে কোনো অভিশাপ নেই বাবা, সেখানে শুধু ভালোবাসা আছে। সিধু, মহেশ কিন্তু কাল সকালে সবার সামনে তোকে জবাবদিহি করতে বলবে, দ্বিধা করিস না। রানী মিথ্যে বলছে না, কিন্তু মহেশের কথাই বা ফেলি কি করে? বিধাতা আমায় পথ দেখাও, আমি বুঝতে পারছি না কোনটা সত্য আর কোনটা মিথ্যে। সিধু আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে এক প্রবল যুদ্ধ শুরু হয়। একদিকে কুসংস্কার আর অন্যদিকে তার সন্তানের সরল সত্য। খুব ভোরে কুয়াশাচ্ছন্ন গ্রাম। গ্রামের একদল মানুষ কুড়াল, কাটারি আর দড়ি নিয়ে বটগাছটির দিকে এগিয়ে আসছে। সবার আগে মহেশ, তার চোখে মুখে এক হিংস্র উল্লাস। সিধু আর দেবেন কিছুটা পেছনে, তাদের হাতেও ধারালো কুড়াল। তারা গাছের গোড়ায় গিয়ে পৌঁছায়। আজই শেষ দিন। এই অপয়া গাছ আর এই পাগল বুড়ো দুটোকেই আজ গ্রাম থেকে সরাতে হবে। তোরা হাত চালা, দেরি করিস না। রোদ বাড়ার আগেই গাছটাকে মাটিতে ফেলতে হবে। হ্যাঁ ভাই, কাল রাতে আমার ছাগলটাও মরে গেল। এই সব ওই অলক্ষণে গাছের ফল, আর দেরি করা ঠিক হবে না। মহেশ, একবার কি অর্জুন বাবুর সাথে কথা বলে নেব না? হুট করে ঘরটা ভেঙে দেওয়া কি ঠিক হবে? বিধাতা যদি রুষ্ট হন। বিধাতা তখনই খুশি হবেন যখন আমরা এই অশুভ শক্তিকে দূর করব। তুই কি ভয় পাচ্ছিস সিধু? ধর কুড়াল। ঠিক এই সময় গাছের সেই বিশাল কোটর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন অর্জুনবাবু। তার পরনে সাধারণ ধুতি, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি ভিড়ের দিকে তাকিয়ে শান্তভাবে দাঁড়ালেন। তোমরা কি সত্যিই আজ রক্তপাত করতে চাও? এই মহাবৃক্ষটি তোমাদের কি ক্ষতি করেছে? অনেক হয়েছে দাদু, আপনার বুজরুকি আর চলবে না। এই গাছ কাটার মাধ্যমেই গ্রামের মড়ক থামবে। আপনি এখনই নিজের তল্পতল্প নিয়ে বেরিয়ে যান, নইলে বিপদে পড়বেন। বিপদ এই গাছ থেকে নয় মহেশ, বিপদ তোমাদের মনের অন্ধকার থেকে। সৃষ্টিকর্তার দেওয়া এই শ্রেষ্ঠ উপহারটিকে তোমরা ধ্বংস করতে এসেছো। একবার ভেবে দেখো, এর ভেতরে কত প্রাণ স্পন্দিত হচ্ছে। সরুন সামনে থেকে। দেবেন, সিধু, শুরু কর। প্রথম কোপটা যেন শক্ত হয়। বটগাছের গোড়ায় তীব্র উত্তেজনা। মহেশ কুড়াল উছিয়ে দাঁড়িয়ে আছে, পেছনে একদল গ্রামবাসী। অর্জুনবাবু শান্তভাবে গাছের গায়ে হাত দিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় কোনো ভয় নেই, বরং এক ধরনের স্বর্গীয় করুণা ঝরে পড়ছে। শেষবারের মতো বলছি বুড়ো, সরে দাঁড়ান। কুড়ালের কোপ যদি আপনার গায়ে লাগে তবে আমরা দায়ী থাকব না। এই জঞ্জাল গাছটাকে আজ আমরা শেষ করবই। রাগ মানুষকে অন্ধ করে দেয় মহেশ।
তোমরা ভাবছো এই গাছ কাটলে তোমরা বেঁচে যাবে, কিন্তু তোমরা জানো না তোমরা আসলে নিজেদের অস্তিত্বকেই আঘাত করছো। সৃষ্টিকর্তার এই বিশাল সৃষ্টির রহস্য তোমরা না বুঝেই ধ্বংস করতে আসছো কেন? অনেক ভাষণ দিয়েছেন দাদু, আমাদের মড়ক লেগে সব শেষ হয়ে যাচ্ছে। এই গাছটাই তো যত অমঙ্গলের হাঁড়ি। কাকা সরে যান, মহেশ আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আমরা শুধু চাই গ্রামটা রক্ষা পাক। সিধু, তুমি তো সরল মানুষ, একবার কি ভেবে দেখেছ বিধাতা কেন এই গাছটিকে শত বছর ধরে বাঁচিয়ে রেখেছেন? তোমাদের বিশ্বাস যদি এতই নড়বড়ে হয় তাহলে শোনো, আমি বাধা দেব না, কিন্তু কুড়াল মারার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই। আবার কি নাটক শুরু করলেন? কোনো নাটক নয়, তোমাদের অনুরোধ করছি, কুড়ালটা মারার আগে অন্তত একবার আমার ঘরের ভেতরটা আর গাছের ওপরের কোটরগুলো দেখে নাও। দেখো বিধাতা সেখানে কাদের আশ্রয় দিয়েছেন। তারপর যদি মনে হয় ধ্বংস করা দরকার তবে তাই করো, কিন্তু দেখার আগে আঘাত করো না। অর্জুনবাবু সবাইকে ইশারা করে গাছের কাছে নিয়ে এলেন। ঝুড়ির আড়ালে লুকিয়ে থাকা সেই মায়াভরা জগতের সামনে সবাই দাঁড়িয়ে। অর্জুনবাবু নিচু হয়ে একটি ডাল সরিয়ে দিলেন। দেখা গেল সেখানে ছোট ছোট মাটির হাঁড়িতে আর গাছের কোটরে অজস্র পাখির বাসা। পাখির ছানাগুলো তখন কিচিরমিচির করে ডাকছে। দেখো সিধু, এই কোটরে 7টা বাবুই পাখির ছানা। ওই ওপরের ডালে আছে শালিকের পরিবার। তোমরা এই গাছটা কাটতে চাইছিলে, একবার ভেবে দেখেছ কুড়ালের এক আঘাতে কতগুলো নিষ্পাপ প্রাণ শেষ হয়ে যেত? এ তো পাখি, আমি তো কোনোদিন খেয়ালই করিনি। আমরা শুধু বাইরের জরাজীর্ণ রূপটাই দেখেছি, ভেতরটা যে এত সজীব তা ভাবিনি। সত্যিই তো, বাইরে যখন প্রচণ্ড রোদ, এই গাছের নিচে দাঁড়ালে শরীর জুড়িয়ে যায়। কেমন একটা অদ্ভুত শীতলতা এখানে। ঠিক ধরেছ দেবেন, এই গাছ শুধু কার্বন শুষে নেয় না, সে তার চারপাশের পরিবেশকে শীতল রাখে। বিধাতা এই গাছটিকে পাঠিয়েছেন পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে। তোমরা একে অভিশপ্ত বলছো, আসলে এ হলো এই অঞ্চলের রক্ষাকর্তা। সৃষ্টিকর্তা এই মহাবৃক্ষকে পাঠিয়েছেন ছায়া আর প্রাণ দিতে, ধ্বংস করার জন্য নয়। গাছ তো গাছই, এসব পাখির গল্প শুনিয়ে আমাদের বিপদে ফেলবেন না দাদু। রোগ তো কমছে না। মহেশ, রোগ সারে ওষুধে আর পরিচ্ছন্নতায়। বিধাতার এই দানকে বলি দিয়ে তোমরা মুক্তি পাবে না। দেখছো না এই গাছটা কিভাবে শত বছর ধরে মাটিকে আঁকড়ে ধরে আছে? এ না থাকলে তোমাদের গ্রাম কবেই ঝড়ে ধুলোয় মিশে যেত। থামো মহেশ, অনেক হয়েছে। ধর্মের দোহাই দিয়ে আর কুসংস্কার ছড়িয়ে নিজের আখের গোছানো বন্ধ করো। দেবাশিস কাকা, আপনি বুঝছেন না, এই গাছটা না কাটলে গ্রামের অকল্যাণ হবে। অকল্যাণ গাছের জন্য নয়, হচ্ছে তোমার মতো মূর্খদের জন্য। অর্জুন যা বলছে তা অক্ষরে অক্ষরে সত্য। তোমরা কি জানো এই বটগাছটা গ্রামের কতটা উপকার করে? এই প্রখর রোদে যে অক্সিজেন বা প্রাণবায়ু তোমরা নিচ্ছ, তার অনেকটাই আসছে এই বিশাল বৃক্ষ থেকে। একে কাটার মানে হলো নিজেদের ফুসফুসকে আঘাত করা। কিন্তু কাকা, পশুদের মরক কেন লাগছে তবে? সিধু, পশুর মরগ লেগেছে গ্রামের দক্ষিণের ওই পচা পুকুরের জল থেকে। ডাক্তার এসে জানিয়ে গেছেন সে কথা, অথচ তোমরা বিজ্ঞানের কথা না শুনে মহেশের মিথ্যে গল্পে বিশ্বাস করলে। সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন ব্যবহারের জন্য, কেবল ভয় পাওয়ার জন্য নয়। বিধাতা এই গাছটিকে দিয়েছেন গ্রামের মাটিকে শক্ত করে ধরে রাখতে, যাতে বন্যায় গ্রাম ভেসে না যায়। ঠিকই বলেছেন দেবাশিস, আমরা প্রকৃতির দানকে রক্ষা না করে ধ্বংস করতে বেশি ব্যস্ত থাকি। মহেশ, তুমি এই গাছটি কেটে নিজের কাঠের ব্যবসা বাড়াতে চেয়েছিলে, তাই তো? গ্রামের মানুষকে বোকা বানিয়ে প্রকৃতির ক্ষতি করা মহাপাপ। সৃষ্টিকর্তার বিচার থেকে তুমিও ছাড় পাবে না। আমাদের মাফ করবেন অর্জুন কাকা,
আমরা সত্যি ভুল পথে যাচ্ছিলাম। শুধু মাফ চাইলে হবে না সিধু, আজ থেকে এই গাছ রক্ষা করার দায়িত্ব তোমাদের সবার। কয়েকদিন পরের এক শান্ত বিকেল। বটগাছটি আগের মতোই সগৌরবে দাঁড়িয়ে আছে। গাছের নিচে এখন আর কুড়াল হাতে মানুষ নেই, বরং গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে খেলছে। মহেশ গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে। সিধু আর মিথিলা অর্জুনবাবুর জন্য কিছু ফল আর খাবার নিয়ে গাছের কাছে এসেছে। কাকা, আপনাকে বড় কষ্ট দিয়েছি আমরা। মহেশের কুচক্রে পড়ে বিধাতার এই অসামান্য সৃষ্টিকে আমরা প্রায় ধ্বংসই করে ফেলেছিলাম। আমাদের ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার কিছু নেই সিধু। মানুষ যখন ভয় পায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আমি খুশি যে তোমরা শেষ পর্যন্ত সত্যটা দেখতে পেয়েছ। এই গাছ শুধু আমার ঘর নয়, এ তোমাদের সবার আশীর্বাদ। সত্যি দাদু, আপনি ঠিকই বলেছিলেন। পশুদের অসুখ এখন সেরে গেছে। আমরা এখন বুঝতে পারছি যে পরিচ্ছন্নতা আর প্রকৃতির সান্নিধ্যই আসল প্রতিকার। সৃষ্টিকর্তার এই দানের অমর্যাদা আর কোনোদিন হবে না। দাদু, দেখো তো কেমন হয়েছে। এখন সবাই জানবে এই গাছটা আমাদের সবার বন্ধু। দাদু, আজ কিন্তু আমাকে সেই সমুদ্রের গল্পটা বলতে হবে। বলবো দিদি ভাই, সব বলবো। এই গাছের ছায়ায় বসে আজ আমরা পৃথিবীর গল্প শুনব। কাকা, আমরা ঠিক করেছি প্রতি মাসে আমরা এই গাছটার পরিচর্যা করব। আপনি যেমন আমাদের গাছ চেনালেন, তেমন আমরাও তেমন আগামী প্রজন্মকে শেখাবো কেন এই বৃক্ষকে রক্ষা করা জরুরি। বিধাতা তোমাদের মঙ্গল করুন। মনে রেখো, গাছ থাকলে তবেই আমরা থাকব। এই শীতলতা, এই অক্সিজেন সবই তার করুণা। আমরা তো শুধু তার সৃষ্টির পাহারাদার। সূর্য ডুবছে। গাছের কোটর থেকে শান্ত কলতান ভেসে আসছে। রানী অর্জুনবাবুর পাশে বসে মন্ত্রমুগ্ধ হয়ে গল্প শুনছে। দূর থেকে গ্রামবাসী এখন শ্রদ্ধা ভরে এই গাছের মধ্যে ঘরটির দিকে তাকিয়ে থাকে। গ্রামটি এখন শান্ত, আর সেই বিশাল বটগাছটি হয়ে উঠেছে তাদের অস্তিত্বের প্রতীক। ও বিধাতা, বহু বছর পর যদি একটুখানি আলোর মুখ দেখাও, তাহলে আমার ছেলের ঘরটা পূর্ণ হবে। কৃপা করো বিধাতা, কৃপা করো। কই গো বুড়িমা, তোমার ঘরে ফুটফুটে ছেলে এসেছে গো। আমার আধার ঘরে আলো এসেছে রে। আজ এই ঘর পূর্ণ হলো। কই রে হরিদাস, দেখে যা, দেখে যা তোর বংশের বাতিকে। দেখুন বাবু, আপনার ছেলেটা একেবারে আপনার চেহারাই পেয়েছে। আমার ঘরে আলো ফুটেছে, এ আমার সকল আশা। সকল আশা আমার। হ্যাঁ গো, ও আমাদের অনেক সামর্থন। হরিদাস বাবু আজ সত্যিই ধন্য, তার এতদিনের চাওয়া পূর্ণ হয়েছে। এই ছেলে আমার আশা, আমার স্বপ্ন। সবাই আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। দেখ রে বাবা, তোর ছেলেটা কেমন সূর্যের আলোয় ঝলমল করছে। ওর জীবনটাও যেন আলোয় ভরে যায়। ঘর এতদিন অন্ধকারে ছিল, আজ তুই এসে আলো এনে দিলি। তুই অনেক বড় হ বাবা। আমি তোর নাম রাখলাম বিনোদ। দেবেন, আজ আজ দেখবি অনেক মাছ পাবো আমি। আরে তুই তো প্রতিদিনই তাই বলিস, শেষে খালি হাতে ফিরে আসিস। তুই নিজেও তো ধরতে পারিস না, আবার আমাকেও বলছিস। আমি তো পারি না, কিন্তু তুই তো না পেরেও আবার ভালোই বলিস। মা,
বিনোদকে দেখেছেন? এই দুপুরবেলায় কোথায় গেল ছেলেটা? দেখো, হয়তো কোন মাঠে গিয়ে খেলছে। এই দুপুরের রোদে ছেলেটা বাইরে ঘুরে বেড়ালে যে অসুখ করবে। এই বয়সটাই তো এমন, বেঁধে রাখা কি চায় বৌমা? ওই দেখ রে দেবেন, আমি বলেছিলাম না আজ আমি ঠিক মাছ পাবো রে। আজ যে কটা মাছ পেয়েছি এ নিয়ে বাড়ি চলে যাই, অনেক বেলা হয়ে গেছে রে, মা বকবে। হ্যাঁ তাই চল, আরো দেরি করলে আমার মাও বকবে, চল চল। মা মা, এই দেখো আমি আজ প্রথম মাছ ধরতে পেরেছি, কতগুলো শিং মাছ পেয়েছি দেখো। বাহ, অনেকগুলো মাছ পেয়েছিস তো। ছেলেবেলায় নদীর টানকে কে সামলাতে পারে? আমিও ছোটবেলায় পুকুরে ডুব দিয়ে মাছ ধরতাম। মা, এই মাছগুলো তুমি ঝোল করো তো, মজা করে খাবো। ঠিক আছে রে বাবা, তুই যা, তাড়াতাড়ি গোসল করে নে, তোর বাবা চলে আসবে, আমি তোকে মাছ ঝোল করে দিচ্ছি। মা, এমন স্বাদের মাছের ঝোল আমার তো মনে হচ্ছে জীবনেও খাইনি গো। এত স্বাদ করে কিভাবে রান্না করলে বলো তো? মাটির হাঁড়িতে শিং মাছের ঝোল করেছি রে, স্বাদ তো হবেই, মাটির গন্ধ আছে না। শিং মাছ কোথায় পেলে? আমি তো শিং মাছ কিনিনি। এই যে আমার ছোট্ট ছেলে আজ মাছ ধরেছে, সেই মাছ আমরা আজ সবাই খাবো। এই মাছের মতনই মনটা যেন তাজা থাকে সারা জীবন। কি, বিনোদ মাছ ধরে এনেছে আর সেটা নিয়ে তোমরা হাসি ঠাট্টা করছো? আমার একমাত্র ছেলে, আমার কি কোনো অভাব আছে যে ওকে মাছ ধরে খেতে হবে? আমি বুঝতে পারছি গ্রামে থেকে ও সঠিকভাবে বেড়ে উঠবে না। কি বলছো তুমি? আমাদের ছেলে তো আমাদের সাথেই থাকবে। ছেলে কি করবে সেটা আমি বুঝবো, তোমাকে ভাবতে হবে না। শোনো মালতী, আমি সব ঠিক করে এসেছি। বিনোদকে কাল শহরে পাঠাবো পড়াশোনার জন্য। কি বলছো কি সব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। গ্রামের স্কুলে যা শেখানো হয় তাতে জীবন গড়া অসম্ভব। আর তাছাড়া এখান থেকে ও ভালোভাবে মানুষ হয়ে গড়ে উঠবে না। আমি শহরে যাব কেন বাবা? আমি তো এখানেই ভালো আছি, পড়াশোনা করছি, তোমাদের সবার সাথে আছি, তাতেই তো সুখ। তোমার কিসে সুখ সেটা আমি তোমার থেকে ভালো বুঝি বিনোদ। আমি যাচ্ছি তুমি যেন বড় হও, জ্ঞানী হও, শহুরে জীবনে নিজের জায়গা তৈরি করো। এই গ্রামের সীমানার মধ্যে থেকে তুমি কেবল নদী আর মাঠ চিনবে, কিন্তু পৃথিবী চিনতে পারবে না। তাই আমার সিদ্ধান্তই শেষ কথা, সবকিছু গুছিয়ে নাও, কাল যেতে হবে। এত ছোট্ট ছেলে আমার, যে এখনো নিজের জুতোটাও ঠিক করে বাঁধতে পারে না, সে শহরে একা কি করে থাকবে? ও তো এখনো অনেক ছোট, একটু সময় দাও ওকে। না মালতী, দেরি করলে চলবে না। সময় চলে গেলে আর সুযোগ পাওয়া যায় না। বাবারে, গাছের শিকড় কেটে দিলে সে টিকবে কি করে? মাটির টান না বুঝে যদি মানুষ বড় হয়, তখন জীবনও একদিন শুকিয়ে যাবে। বিনোদের ওপর এমন কঠিন হোস নে বাবা। না মা, আমি বুঝি বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার একটি মাত্র ছেলে, আমি চাই ওর সুন্দর ভবিষ্যৎ হোক। পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে মা, এই গ্রামে থেকে তা বোঝা সম্ভব না। বাবা বিনোদ, দুঃখ করিস না, মা সব সময় তোর সাথে আছে। ভালোভাবে খাওয়া দাওয়া করিস, আর যখন বেশি খারাপ লাগে তখন চিঠি লিখবি। মা, আমাকে কে খাওয়িয়ে দেবে, কে ঘুম পাড়িয়ে দেবে? আমি একা একা কিভাবে থাকবো মা? শহরে গিয়ে মা আর মাটিকে ভুলে যাস নে।
শহরের বাতাসে যে ভালোটা আছে সেটাই শিখবি, কিন্তু কখনো খারাপ শিক্ষাটা গ্রহণ করবি না। নিজের গ্রামের ঐতিহ্য কখনো ভুলবি না। এইটা রাখ। মাছ ধরার কথা যখন মনে পড়বে এইটা দেখবি, যখন মন খারাপ হবে মনে করবি আমাদের একসাথে মাছ ধরার আনন্দের স্মৃতির কথা, দেখবি মন ভালো হয়ে যাবে। আমি ফিরবো দেবেন, একদিন অবশ্যই ফিরবো, দেখিস তুই আমার মাটিতে, মায়ের কাছে, তোর কাছে আমি ফিরবো। আমরা সবাই তোর অপেক্ষায় থাকবো বন্ধু। ছেলেটা শহরে যাচ্ছে, বিধাতা ওর মঙ্গল করুন। বৌমা, মনটা শক্ত করো। ছেলে মানুষ, বড় হতে গেলে দূরে তো যেতেই হয়। কই রে বিনোদ, তাড়াতাড়ি আয় দেখি, সময় হয়ে যাচ্ছে। আয় আয় আয়। এই মাটি আমার ঘর, আমি যেখানেই যাই এই গন্ধ আমি ভুলবো না, কিছুতেই ভুলবো না। ও বৌমা, শরীরটা একদম ভালো লাগছে না, কিচ্ছু খেতে পারছি না, মুখে রুচি নেই। কি খাবেন মা, আমাকে বলুন, আমি রান্না করে দিই। বৌমা, একটু মাটির হাঁড়িতে সেই দিনের মতো শিং মাছের ঝোল করবে, কি যে স্বাদ লেগেছিল, মনে হয় ওটা হলেই একটু খেতে পারবো। ঠিক আছে মা, আমি আপনার ছেলেকে বলছি বাজার থেকে শিং মাছ নিয়ে আসতে। কই গো, শুনছো? মায়ের নাকি ভালো লাগছে না, মুখে কোনো রুচি নেই, শিং মাছের ঝোল খেতে চাইছে। বাজারে গিয়ে তুমি শিং মাছ নিয়ে এসো। ঘরে এত রকম মাছ থাকতে এখন শিং মাছের ঝোল খেতে মনে চাইছে মায়ের? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। মিনত, তোকে ছাড়া এই গ্রামটা কেমন জানি ফাঁকা মনে হচ্ছে রে, কোনো মানুষ নেই, কোনো আনন্দ নেই। তোরও কি এমন মনে হচ্ছে রে বন্ধু? তোকে আবার কবে দেখবো কে জানে। এই নাও শিং মাছ, মাকে ঝোল করে দাও। হ্যাঁ দাও। এই যে মা, আপনার পছন্দের শিং মাছের ঝোল, খেয়ে দেখুন মুখে ভালো লাগে কিনা। হ্যাঁ বৌমা, দাও। এ কি বৌমা, তুমি সেই দিনের মতো রান্না করনি? হ্যাঁ মা, সেই দিনের মতো করেই তো রান্নার চেষ্টা করেছি। মাটির হাঁড়িতে সেই দিন যেভাবে যতটুকু মশলা দিয়েছিলাম ঠিক সেভাবেই রান্না করেছি মা। আজ তো সেই দিনের মতন স্বাদ লাগছে না। সেই দিন বিনোদের সাথে একসাথে বসে যে শিং মাছের ঝোল খেয়েছিলাম সেইটা তো ভোলা যায় না। মা, সেই দিনের ওই শিং মাছ বিনোদ নিজের হাতে ধরে এনেছিল, সেই মাছের স্বাদ আপনার মনে যেভাবে লেগেছে সেটা তো সব থেকে আলাদাই হবে মা। হ্যাঁ বৌমা, এইটা তুমি ঠিক কথাই বলেছ। আমার বিনোদ সেদিন নিজের হাতে শিং মাছ ধরেছিল, ওর কষ্ট করে ধরা শিং মাছে ওর মায়া আর ভালোবাসা ছিল, আর তাই বোধ হয় সেই দিনের মাছের ঝোলটার স্বাদ এমন অন্যরকম ছিল। জানো তো, আমার ছেলে এখন বড় অফিসার হয়েছে, শহরে সবাই তাকে চেনে, অনেক টাকা কামায়। এ তো খুবই ভালো কথা, কিন্তু আপনার একটা মাত্র ছেলে, তাকে ছাড়া আপনার ঘরটা তো ফাঁকা। ছেলে আসবে কবে? আসবে আসবে, সে এখন শহরের জীবনে থেকে অভ্যস্ত হয়ে গেছে, ওই কি আর গ্রামে বাসবো, আর গ্রাম কি ওর ভালো লাগবো। বাবা, তুই ভালো আছিস তো? ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? ঠান্ডা লাগাবি না, বুঝলি? বৌমা, বিনোদকে চিঠি লিখছ?
হ্যাঁ মা। কই গো বালতি, কোথায় গেলে? তুমি তো বিনোদকে প্রায়ই চিঠি লেখো, বিনোদকে আসতে বলেছ? আমি গত কয়েকটা চিঠিতে আসার কথা বলেছি, কিন্তু বিনোদ তো চিঠির উত্তরই দেয়নি। তুমি একবার আসার কথা বলে চিঠি লিখে দেখোই না। আচ্ছা ঠিক আছে। বাবা বিনোদ, আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছিস। অনেক দিন হলো তোকে দেখি না। তোর মা এবং ঠাকুমা তোকে খুব দেখতে চাচ্ছে। জানি তুই অনেক কাজে ব্যস্ত, তবুও যদি একটু সময় করে বাড়িতে এসে ঘুরে যেতি তাহলে আমাদের খুব ভালো লাগতো। কাজের ফাঁকে একটু সময় বের করে বাড়িতে আয় বাবা, আমরা তোর অপেক্ষায় আছি। ইতি তোর বাবা হরিদাস পাল। বাবা, এখন কেন আমাকে দেখতে চাইছো? কেন ফিরে যেতে বলছো? কই গো কাকিমা, কোথায় গেলে? কি রে বাবা, তোর কাকা বাবুর কি হয়েছে? কাকাবাবু বাজারে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমি নিজে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। এখন মোটামুটি ভালো, কিন্তু শরীর দুর্বল। ডাক্তার বলেছে অতিরিক্ত চিন্তা থেকে এমন হয়েছে। কি বলিস? তুমি এত কিসের চিন্তা করো? আমাকে তো বলনি। কাকিমা, কাকাবাবু মনে হয় বিনোদের চিন্তা করে। ছেলেকে জোর করে নিজের থেকে দূরে সরিয়ে এখন সেই ছেলের চিন্তায় অসুস্থ হয়ে লাভ কি? এই দূরত্ব তো মেনে নিতেই হবে। ঠাকুমা ঠিকই বলেছে, বিনোদ আমাদের ছেড়ে কখনো যেতে চায়নি। আচ্ছা কাকিমা, আমি তাহলে এখন যাই। ঠিক আছে রে বাবা, আবার আসিস। কই গো শুনছ বালতি? হ্যাঁ বলো, কিছু লাগবে তোমার? না, বলছি যে বিনোদের কি কোনো চিঠি এসেছে? কই না তো, আমি তো আজও পোস্টমাস্টারের কাছে খবর নিলাম। কেন? আমি বিনোদকে চিঠি লিখেছিলাম বাড়িতে আসতে। আচ্ছা, তুমি আবার একটা চিঠি লেখো, আমার অসুস্থতার কথা বলো। ও যেন তাড়াতাড়ি বাড়িতে আসে, আমি ওকে দেখতে চাই। আচ্ছা লিখবো, কিন্তু তুমি এত চিন্তা করো না। তোমাকে ডাক্তার চিন্তা করতে নিষেধ করেছে। বিনোদ বাবা, তোর বাবা খুব অসুস্থ। তার চোখে একটাই আশা, একবার দেখবে তোমাকে। তুমি তাড়াতাড়ি চলে এসো মা। মা, বাবা, আমাকে ক্ষমা করো। আমি এখন খুব ব্যস্ত। শহরের কর্মব্যস্ততা আমাকে গ্রাম ভুলিয়ে দিয়েছে। আমি এখন আর গ্রাম ভালোবাসি না। শহরে আমার প্রাণ হয়ে উঠেছে। তাই অযথা আমাকে বারবার গ্রামে যাওয়ার কথা বলো না। আমি এখানে বড় চাকরি করি। আমার পক্ষে এখন গিয়ে তোমাদের সাথে দেখা করা আর সম্ভব নয়। আর সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ইতি তোমাদের বিনোদ। কি গো, কার চিঠি? বিনোদের? কি লিখেছে গো? বিনোদ লিখেছে ও আসতে পারবে না। আবার ছেলেটার ভালো চাইতে গিয়ে আমি ওকে দূরে সরিয়ে দিয়েছি। মা, ও মা, আমি এসেছি। কে? মা বলে কে ডাকলো? তোমার ছেলে মা। তুই এসেছিস বাবা? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুই না চিঠিতে লিখেছিস আসবি না? আমি তোমাদের মনে একটুখানি কষ্ট দিয়েছি মা, যার থেকে অনেক বেশি কষ্ট আমি এতটা বছর পেয়েছি। কে এসেছে? কার কথা শোনা যায়? বাবা, তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে। বিনোদ বাবা, তুই এসেছিস?
তোকে দেখার জন্য আমি দেখ কেমন অসুস্থ হয়ে গেছি রে বাবা। কেন বাবা, কেন তুমি আমাকে দেখার জন্য অসুস্থ হলে? তুমি তো চেয়েছিলে আমি তোমার থেকে দূরে যাই, অনেক বড় হই। আমি বড় হয়েছি বাবা, আমি অনেক পড়াশোনা করেছি, অনেক বড় চাকরি করছি, কিন্তু আমার শৈশবের যে আনন্দ তোমাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল সেটা থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো বাবা। আমি আবার ভুল বুঝতে পেরেছি বাবা বিনোদ, তোকে দূরে রেখে আমরাও ভালো ছিলাম না রে। আমি তখন শুধু এটাই ভেবেছিলাম আমার সামাজিক মর্যাদার কথা, কিন্তু আমি ভাবিনি যে একজন শিশুর মন কি চায়। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি তোমার ভুল বুঝেছো, আর তাই হয়তো আমি আমার শহরের জীবন ছেড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। পরিবারের ভালোবাসার কাছে সমস্ত অর্থবিত্ত তুচ্ছ। কে এসেছে গো বৌমা? কার কণ্ঠ শোনা যায়? মা, আপনার নাতি এসেছে। তুই এসেছিস? এত বছর পর আমার কথা মনে পড়লো তোর? ঠাকুমা, তোমরা সব সময় আমার মনেই ছিলে গো। আমি কতবার আসতে চেয়েছি, কিন্তু পারিনি গো। শেষ পর্যন্ত তাহলে আমাদের ঘর আবার পূর্ণ হলো। তুই ছাড়া পুরো বাড়ি যেন কেমন শূন্য ও অন্ধকার হয়ে গিয়েছিল রে বিনোদ। আর চিন্তা করো না ঠাকুমা, আমি এসে গেছি গো। যা বাবা, হাত মুখটা ধুই আয়, খাবার খাবি চল। হ্যাঁ মা, তোমার হাতের সেই মাটির হাড়ির মাছের ঝোল খাবো গো। আচ্ছা ঠিক আছে, বাজার থেকে মাছ এনে তোকে মাছের ঝোল করে দেব। না মা, আমি মাছ ধরে আনবো নিজে গিয়ে। কি বলিস, তুই পারবি? কি বলো মা, সেই ছোটবেলায় যদি পারি এখন কেন পারবো না? তুমি চিন্তা করো না মা, আমি আসছি। পাগল ছেলে, দেখলে বৌমা, বলেছিলাম না আমার বিনোদ যেখানেই থাকুক ও আমাদের কথা আর এই মাটির গন্ধও কখনো ভুলবেন না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছো? আপনি কে? আরে আমি তোমাদের বিনোদ গো কাকিমা, আমাকে চিনতে পারছো না? বিনোদ? বাবা, তুই এত বড় হয়ে গেছিস, তোকে কতদিন দেখি না। সেই ছোটবেলার চেহারা একদম পাল্টে গেছে। ছোটবেলার মতন কি আর এখন থাকে কাকিমা? এখন বড় হয়েছি না। তা তোমার ছেলে কোথায়? দেবেন তো বাজার থেকে এসে বলল বাইরে যাচ্ছি, কোথায় কার সাথে বসে গল্প করছে কে জানে। ঠিক আছে কাকিমা, আমি তাহলে এখন আসি, পরে আসবো। আচ্ছা বাবা। বল তো আমি কে দেবেন? কে কে কে? বিনোদ? তুই বুঝলি কিভাবে? তুই ছাড়া আমাকে এভাবে আর কে ধরবে? আর তাছাড়া বন্ধুর স্পর্শ সে তো খুব চেনা, ভোলা যায় না রে। বাহ, তুই তো দেখি ভালো কথা শিখে গেছিস রে। শিখবো না বন্ধু, এখন তো বড় হয়েছি রে। তারপর এত বছর পর শেষ পর্যন্ত আমাদের কথা তোর মনে পড়লো? না রে দেবেন, তোরা তো সব সময় আমার মনেই ছিলি রে, কিন্তু আমার আসার সুযোগ ছিল না। জানিস তো, বাবা সব সময় চেয়েছে আমি যেন শহরে থেকে লেখাপড়া করি। বাবার সেই আশা পূরণ করতে গিয়ে আমি আমার ভালো লাগা ইচ্ছেকে এতদিন মাটি চাপা দিয়েছি। এখন এই যে তোদের কাছে একেবারে চলে এসেছি রে। যাক, তুই এসেছিস, গ্রাম আবার যেন প্রাণ ফিরে পেয়েছে। আচ্ছা শোন, তোর বাড়িতে কি জাল আছে? হ্যাঁ আছে তো, আমি মাঝে মাঝে মাছ ধরি, আর ছোটবেলার কথা মনে পড়ে। কিন্তু কেন রে? জালটা তাড়াতাড়ি নিয়ে আয়, আজ আমরা দুজনে মাছ ধরবো রে। বলিস কি, তুই তো শহরে থেকে বাবু হয়ে গেছিস, মাছ ধরতে পারবি তো? আরে যতই শহরে থাকি আমি তো এই মাটিরই সন্তান রে, সব মনে আছে। তুই আগে জালটা নিয়ে আয়। ঠিক আছে বন্ধু, তুই একটু অপেক্ষা কর, আমি এখনই আসছি। এই যে বন্ধু, জাল নে। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, এবার দুজনে মাছ ধরি।
আরে দেবেন, ওই বাবুটা কেডা? কার লগে মাছ ধরতাছ? এ আমাদের বিনোদ গো কাকা, চিনতে পারছো না? কি বিনোদ বাড়ি আইছে? হ্যাঁ কাকা, আমি একেবারে তোমাদের কাছে চলে এসেছি। ভালো ভালো, গায়ের ছেলে গায়ে না থাকলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তুই আইসত দেখা গ্রাম আবার হাসতাছে রে। হ্যাঁ কাকা, আমিও তাই বলেছি। মা, ও মা, কই গেলে? এই দেখো কতগুলো মাছ ধরে এনেছি। আজ আর ছোটবেলার মতন অল্প কটা না, দেখো অনেকগুলো পেয়েছি। হোমা, এ দেখি কতগুলো মাছ পেয়েছে আমার বাবাটা। বাচ্চা শহর থেকে এসে একটু না চিড়ি আবার মাছ ধরতে চলে গেলি। এতে তো কোনো কষ্ট নেই ঠাকুমা, এ আমার এতগুলো বছরের অপেক্ষার না পাওয়া আনন্দ গো। আমি তো ঠিক বুঝেছি, এই মাটি, নদী, গ্রাম তোকে এতটা বছর কিভাবে টেনেছে। হ্যাঁ ঠাকুমা। আচ্ছা মা, শোনো, সেই ছোটবেলার মতন এই মাছগুলো মাটির হাঁড়িতে ঝোল করো তো। কত বছর তোমার হাতের মাটির ঝোল খাই না, আমি খুব ক্ষুধার্ত। হ্যাঁ বাবা, তুই গোসল করে আয়, আমি রান্নাটা সারছি। আহ মা, এই স্বাদ শহরের কোনো রেস্টুরেন্টে নেই গো। তোমার এই মাছের ঝোলের স্বাদ আমি সারা শহর খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। অপেক্ষায় ছিলাম আবার তোমার কাছে ফিরে মাছের ঝোল খাবো। খা বাবা খা, মন ভরে মাছের ঝোল দিয়ে ভাত খা। সত্যি মালতী, যতই মাছ মাংস রান্না করো না কেন, তাতে এত স্বাদ নেই বিনোদের নিজ হাতে ধরা মাছের ঝোলের যে স্বাদ। দেখেছো বৌমা, আমি আবার আমার মুখে স্বাদ খুঁজে পেয়েছি। ঠিক যেমন খেয়েছিলাম তেমন সেই আগের স্বাদ। নিজের পরিবারের সাথে থেকে যে সুখটা পাওয়া যায় তা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। বছরের পর বছর ছেলের জন্য যে শহরের শিক্ষা, বড় জায়গার সুযোগ আর অভিজ্ঞতার ঝুড়ি তৈরি করেছিলাম, তা বিনোদকে খুশি করতে পারিনি। বরং আমি ওর স্বাভাবিক আনন্দ আর স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম। আমি বুঝতে পারিনি আসল সুখ এখানে, এই মাটিতে, এই পরিবারের মধ্যে। হ্যাঁ বাবা, আমার সবচেয়ে বড় প্রাপ্তি এই ঘর, এই মাটি। শহরের ঝলমলে জীবনে আমি তা খুঁজে পাইনি গো। আমার পরিবার, এই গ্রাম, এটাই আমার প্রকৃত সুখ আর শান্তির জায়গা। শিশুর মনে কোনো জোর করতে নেই, ভালোবাসা বুনে দিতে হয়। প্রকৃত শিক্ষা দিতে পারলে শুধু শহর নয়, গ্রামেও শিশু বেড়ে উঠতে পারে। আমার বিনোদ আমার কাছে ফিরে এসেছে। গ্রামকে ভুলেনি, মা মাটিকেও ভুলতে পারেনি। প্রকৃত ভালোবাসার পরিবারের কাছেও ফিরে এসেছে। আমাদের ঘর আবার আলোকিত, পরিপূর্ণ। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।